যারা দ্রুতগামী বলার তাদের মেন সমস্যা কি, কিংবা খেলতে খেলতে তাদের কোন ধরনের সমস্যা হয়? এই প্রশ্ন উত্তর বোধহয় আপনাদের অনেকেরই জানা। ইনজুরি একটা বড় চিন্তা থাকে। ইনজুরি যদি বড় একটা চিন্তা থাকে, তাহলে বাংলাদেশের যে গতিদানব রাইট রানাকে আমরা পাইছি কপাল গুনে, তাকে নিয়ে আমাদের পরিকল্পনা কি, বাংলাদেশ টিমের পরিকল্পনা কি, হেড কোচের পরিকল্পনা কি, ক্যাপ্টেনের পরিকল্পনা কি? আমি তো কোনো ধরনের পরিকল্পনা খুঁজে পাচ্ছি না। আপনি খেয়াল করে দেখেন, নিউজিল্যান্ডের মতো একটা আন্ডারডগ টিমের সাথে যদি রাইট রানাকে এভাবে ইউজ করা লাগে, কোনভাবে? তিনি দ্বিতীয় ম্যাচে 5 ওভারে একটা স্পেল করছেন, এমনকি তৃতীয় ম্যাচে 6 ওভার একটা স্পেল করছেন। প্রথম স্পেলের কথা বলতেছি। এই গরমের মাঝখানে যদি নাইট রানাকে দিয়ে আপনি 5 ওভার এমনকি 6 ওভার বল করান, আর যদি তিনি কোনো কারণে ইনজুরি কবলে পড়ে যান, তখন কিন্তু তার ক্যারিয়ার কিন্তু একবারে ফুল স্টপ লেগে যেতে পারে। আপনি খেয়াল করে দেখেন, ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন ছাড়া পেস বোলারদের মাঝখানে কিন্তু এত লংজিভিটি কোনো প্লেয়ারের মাঝখানে আপনি খুঁজে পাবেন না। কিন্তু জিমি অ্যান্ডারসনের পেস কিন্তু এত হাই না। শুরুর দিকে হয়তো তার বল 142-43 ছিল, কিন্তু লাস্টের দিকে 128 থেকে 132-33-35 এই গতিতে তিনি বল করতে পারতেন। আমরা যখন খেলা দেখা শুরু করি, তখন কিন্তু বিশ্বের মাঝখানে অনেক গতিদানব ছিলেন, কিন্তু তারা হারাও গেছেন। আপনি খেয়াল করে দেখেন, ব্রেটলির মাঝখানে ওই ধরনের পটেনশিয়ালিটি ছিল, এতটা ইনজুরি কবলে তিনি পড়েন নাই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের সবচেয়ে প্রিয় বলার শোয়েব আখতারকে যখন আমরা বল করতে দেখতাম রাউলপিন্ডি এক্সপ্রেস, তার বল দেখে কিন্তু আমরা সবাই চমকে যেতাম। এটার পিছনে কারণ কি? অপরপ্রান্তে যে ব্যাটসম্যান দ্বারা আছে, তিনি থরথর করে কাঁপতেছেন। আমাদের সবার প্রিয় ব্যাটসম্যান গাঙ্গুলি, যেটা সত্যি কথা, গাঙ্গুলি যখন তাকে ফেস করতেন রাউলপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারকে, তিনি এভাবে কাঁপতেন। এটা পেছনে কারণ কি? ভয় ভাই। নাকে মুখে বল লাগতে পারে, বুকে বল লাগতে পারে, এমনকি এই বলারটাকে মারতে যেয়ে আমি আউট হয়ে যেতে পারি, এমনকি স্ট্যাম্প তিনি ভেঙে ফেলতে পারেন। এখন নাইট রানার কিন্তু ওই ধরনের ছন্দে আছেন। এখন নাইট রানার যত্ন কে নেবে? আমাদের টিমের নেওয়া উচিত। এখন তিনি কি 5 ওভার কিংবা 6 ওভার কি বল করতে পারেন কিনা আপনি খেয়াল করে দেখেন। কতদিন পরে আমরা একটা জ্যাম পাইছি। কি কারণে বললাম? আপনি যদি বাংলাদেশের সর্বকালের সেরা কিছু প্লেয়ারের তালিকা টান দেন, যাদের খেলা দেখতে আমাদের ভালো লাগে, এমনকি সারা বিশ্বের মানুষ প্রশংসা করতো, এদের মাঝখানে নাইট রানা কিন্তু অর্জন করে ফেলছে একটা স্পট। আপনি যদি 5 জন প্লেয়ার খুঁজে বেড়ান, খেয়াল করে দেখবেন, যখন মোহাম্মদ রফিক ভাই বল করতেন, তিনি কিন্তু দুর্দান্ত বলার ছিলেন, কিন্তু বোলিং এর থেকেও আকর্ষণীয় বিষয় কি ছিল? যখন তিনি ব্যাটিং এ নামতেন 8 নম্বরে কিংবা 9 নম্বরে, যে বিশাল বিশাল ছক্কা তিনি মারতে পারতেন, আমাদের চোখ কিন্তু জোড়ায় যেত। আমরা কিন্তু তার খেলা দেখতে খুব ভালোবাসতাম। এর একটা পরের জেনারেশন কিন্তু মোহাম্মদ আশরাফুল, একটা বিস্ময় বালক। তিনি হঠাৎ করে আসলেন খুবই অল্প বয়সের মাঝখানে, তিনি ডেবু ম্যাচে সেঞ্চুরি করে বসলেন। তার খেলা দেখতে ভালো লাগতো। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু তাকে হারাই ফেলছি, তিনি নিজেকে নষ্ট করে ফেলছেন, কিংবা বাংলাদেশ টিমের ব্যর্থতার কারণে তিনি কিন্তু তাকে ফুটাতে ধরতে পারেনি। এর কিছুদিন পরে সাকিব আল হাসান আসলেন। সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশের গর্ব। তিনি, আমি মনে মনে বিশ্বাস করি, এখনো তার সুযোগ আছে, তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তিনি যখনই ব্যাট করতেন, আমাদের কাছে মনে হতো আজকে তিনি ভালো কিছু করতে পারবেন। তিনি যখনই বল করতেন, প্রত্যেকটা বলে আমরা একটা অনুপ্রেরণা পাইতাম যে এই বলে দিয়ে উইকেট নিয়ে ফেলবেন। এরপরে লিটন কুমার দাস আসলেন। লিটন কুমার দাসের খেলা দেখে আমাদের মনে হতো যে না, একটা প্রপার ব্যাটসম্যান আমরা এতদিনে পাইছি, যে কিনা টেকনিক্যালি সাউন্ড, যার কাছে ক্লাস আছে, যে কিনা ধরে খেলতে পারেন, যেখানে 4 ছক্কা মারতে পারেন। পটেনশিয়ালিটি কিন্তু এই ব্যাটসম্যানের মাঝখানে খুবই বেশি। আপনি যদি বাংলাদেশের ইতিহাস টান দেন, তার থেকে টেকনিক্যাল সাউন্ডের বেশি ব্যাটসম্যান কিন্তু আপনি একটা খুঁজে পাবেন না। এরপরে সর্বশেষ সংযোজন হলো নাহিদ রানা। তার বোলিং দেখার জন্য এখন আমরা টিভির পর্দায় যুক্ত হয়ে যাই, স্টেডিয়ামে যাই। কারণটা কি? তিনি যে গতিতে বল করতে পারতেছেন, বিপক্ষ দলকে তিনি চমকায় দিচ্ছেন। কারণটা কি? আমরা পিএসএল এ দেখছি, পিএসএল এর মতো জায়গায় এই বলারটা রাজত্ব করে আসছে। এমনকি দ্বিতীয় ম্যাচে যে 5টা উইকেট তিনি নিতে পারছেন, এমনকি শেষ ম্যাচে যখন আপনার উইকেটের প্রয়োজন হবে, আপনি কিন্তু উইকেট নিতে পারতেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, উইকেট আমরা নিব, কিন্তু তাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে হবে। 3 ওভারের উপরে তিনি বাংলাদেশের কন্ডিশনে পেস বোলিং করতে পারবে না, কারণ যে ধরনের গরম এখানে, হ্যামস্ট্রিং ইনজুরি যে কোনো সময় হয়ে যেতে পারে। আর ইনজুরি যদি একবার হয়ে যায়, আমরা কিন্তু অনেক বড় বড় বলারকে দেখছি যে ইনজুরির কারণে হারাই গেছেন। শোয়েব আখতারের ইনজুরি একটা সময় কিন্তু তার পেস ডাউন হয়ে গেছে। আপনি দেখেন না, পার্শ্ববর্তী দেশ বা স্বদেশি বলার, স্বদেশি মানে কি, শোয়েব আখতারের স্বদেশি বলার শাহিন শাহ আফ্রিদি, যখন তিনি নতুন ছিলেন, তার পেস কিন্তু 145 থেকে 148 ছিল। এখন কিন্তু তার পেস কিন্তু 130, 132, 135। সবাই কিন্তু এখন তাকে 4 ছক্কা মারে। যখনই এই ধরনের পেস বোলারদের পেস ডাউন হয়ে যায়, তখন কিন্তু তার কোনো নামগন্ধ থাকে না। আপনি খেয়াল করতে গেলেন শন টেট, যেখানে ব্রেটলির থেকেও তার স্পিড বেশি, কিন্তু তার কেরিয়ারের মাত্রা আপনি দেখেন, হাতে কোনো কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারছেন। কারণ কি? বছরের মাঝখানে 9 মাসে তিনি অসুস্থ থাকতেন বা ইনজুরি কবলে পড়ে থাকতেন। তিনি তার কেরিয়ারটাকে সামনে আগাইতে পারেন। শেন বন্ড, নিউজিল্যান্ডের দ্রুতগামী বলার, আমার অন্যতম পছন্দের বলার। এমনকি তার যে অ্যাকশন ছিল, তার অ্যাকশন কিন্তু এতটাই নিখুঁত, আমার কাছে মনে হচ্ছে অ্যালান ডোলানের পরে এই বলারটার অ্যাকশন সবচেয়ে সুন্দর। অ্যালান ডোলান বাংলাদেশের কোচিং দায়িত্ব পালন করে গেছেন। এই বলারটাও কিন্তু তার ক্যারিয়ারে দুর্দান্ত দ্রুতগামী বল করতে পারতেন। এখন কথা এটা না, কথা হচ্ছে আপনি যদি রত্নের যত্ন না নিতে পারে, তখন কিন্তু রত্ন থাকবে না, রত্ন কিন্তু
নষ্ট হয়ে যেতে পারে ভাই। এখন বাংলাদেশের করণীয় কি? আপনার যদি এই দামি প্লেয়ারটাকে যদি প্রপারলি ইউজ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তিনি কি চাচ্ছেন। তিনি কি চাচ্ছেন প্রত্যেকদিন বল করার জন্য, নাকি ক্যাপ্টেন তাকে ফোর্স করতেছেন যে যাও তুমি বল করো, আমাকে জিতাও, আমাকে বিপদ থেকে বাঁচাও। মেহেদী মিরাজ যদি এখন চিন্তা করে যে না, আমি 3 ম্যাচে 36 রান করতে পারছি, কিন্তু আমার দলকে জিতাতে হবে, তুমি আমাকে সাহায্য করো, আমি জিততে চাই, ভাই সেটা হবে না ভাই। আপনি কোথায় যাবেন না যাবেন সেটা আমাদের দেখার বিষয় না, আপনি কিছুই করতে পারবেন না। আমরা মনে করছিলাম আপনি সাকিব আল হাসানে অন্তত ছায়া হতে পারবেন, আপনি বাংলাদেশের দলের ক্যাপ্টেন হতে পারেন। ভাই লর্ড শান্ত 24 ঘন্টার মাঝখানে ক্যাপ্টেন্সি হারাই ফেলছে, জাতীয় দলে খেলবেন কিনা খেলবেন সেটা বলা যাচ্ছে না, আপনিও সেইভাবে হারাই যেতে পারেন। কিন্তু নাহিদ রানাকে আমরা হারাই দিতে চাই না। কি কারণে চাই না? আমি তো বললাম যে 5 জন প্লেয়ারের কথা বললাম, তাদের খেলা দেখতে আমাদের ভালো লাগে, এদের মাঝখানে নাহিদ রানা একজন। সুতরাং বুঝতেই পারতেছেন, তার প্রতি যদি আমরা যত্নশীল না হই, সময় থাকতে যদি আমরা দাঁত থাকতে যদি কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। এখন নাইট রানার যদি ইনজুরি কবলে পড়ে যায়, তখন কিন্তু এটার হাই হতাশা কিন্তু আমাদের সারা জীবন করতে হবে যে আমরা একটা সুযোগ পাইছিলাম। দেখেন বেশি প্লেয়ার কিন্তু লাগে না। একটা সময় শুধুমাত্র সচিন ছিল ইন্ডিয়া দলের ব্যাটসম্যান, সচিন আউট হয়ে গেলে সবাই টিভি বন্ধ করে দিত, কারণ কি এই দলটা জিততে পারতো না, কিংবা এই দলের খেলা দেখার মতো কিছুই ছিল না। একটা সময় ওয়াসিম আকরাম ছিল, ওয়াসিম আকরামের বল দেখার জন্য মানুষ টিভির পর্দায় বসে থাকতো। শোয়েব আক্তারের, আপনি রিকি পন্টিংয়ের কথা বলেন, ব্রানলারের কথা বলেন, বিশেষ কিছু প্লেয়ারের বিশেষ কিছু পারফরমেন্স দেখার জন্য মানুষ খেলার টিভির পর্দায় আসে। আপনি এবিডি বিলিয়ার্সের কথা বলেন, ফুটবলের কথা বলে ম্যারাডোনা খেলা দেখতো, আমরা জিনেদিন জিদানের খেলা দেখতাম, তার খেলা দেখার জন্য স্পেশালি আমরা সাপোর্ট করতাম। তো সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু বিশেষ কিছু কারণে বিশেষ কিছু প্লেয়ারের প্রতি মানুষের দুর্বলতা থাকবে। এমনকি আপনি যদি মনে করেন যে না সে উইকেট নিতে পারতেছে, তাকে দিয়ে আজকে আমরা একদম মাটিতে শুয়ে ফেলবো বিপক্ষ দলকে, সেটা করার কোনো সুযোগ নেই। কারণটা কি? আপনি এটা একদিকে করতে যাবেন, একদিন আপনি ভালো একটা রেজাল্ট পাইতে পারেন, কিন্তু আপনি যদি লম্বা কোনো পরিকল্পনা করতে চান, লম্বা পরিকল্পনায় কিন্তু আপনি হোঁচট খাইতে পারেন। যে একটা গরম পড়ছে ভাই, কোনো লোডশেডিং এর কারণে কোনো কিছু করা যাচ্ছে না, ভিডিওতে কোনো এডিট করা যাবে না। কারণটা কি? সময় কোথায়? যে কোনো সময় কারেন্ট আসতে পারে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। একবার কারেন্ট আসে 1 ঘন্টার জন্য, কারেন্ট চলে যায় 3 ঘন্টার জন্য। এরপরে আপনারা ভাই চ্যানেলে কোনো লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না, এই দুঃখ আপনারা কোথায় রাখবো? তো এটা বাদ দিলাম, জোকসের পার্টটা এটাও প্রয়োজন ভাই। আপনাদের যদি মনে চায়, যদি একটু ভালো লাগে, বিরত অনুরোধ থাকবে, কারণ আপনাদের ভালোবাসা সহযোগিতা ছাড়া চ্যানেলকে সামনের দিকে আগে নেওয়া যাবে না ভাই। তো এখন নাহিদ রানার প্রতি যত্নশীল হতে হবে। নাহিদ রানাকে প্রত্যেকটা ম্যাচ খেলানো যাবে না, বিশেষ করে খেলালেও কিন্তু 2 থেকে 3 ওভারের উপরে এই গতি তানবকে বল করতে দেওয়া যাবে না, তাকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে হবে। এটি হচ্ছে আমার একটা অ্যাডভাইস। ব্যক্তিগতভাবে আমি নাহিদ রানাকে এই পরিমাণে ভালোবাসি যে তিনি যেন অ্যাটলিস্ট 10 থেকে 12 বছর তার এই যৌবনটা রাখতে পারেন, যাতে সমগ্র বিশ্বে তিনি তারপর দেখাতে পারেন যে আমাদের কাছে বলার আছে। আপনি খেয়াল করে দেখেন, বর্তমান বিশ্বে নাহিদ রানার মতো একজন বলার আপনি খুঁজে পাবেন না। হয়তো আপনি বলতে পারেন যে মিচেল স্টার্ক অন্যতম দ্রুতগামী বলার, কিন্তু তার কাছে কিন্তু 145 বা বল নাই, 142, 43, 45 সর্বোচ্চ, কিন্তু 48, 49, 50 এই গতির বলার নাই। আপনি দেখেন পাকিস্তানে এই ধরনের কোনো বলারই নেই। ইন্ডিয়াতে হয়তো জাসপ্রীত বুমরাহ আছে, কিন্তু জাসপ্রীত বুমরাহ কিন্তু আবার এত গতি দানব না, কিন্তু হয়তো তিনি বিশ্বের 1 নম্বর বলার, সেটা আমি মানি, সেটা অস্বীকার করার কোনো ব্যবস্থা নেই। আপনি ইংল্যান্ডে যান, জফরা আর্চার আছেন, তিনি কিন্তু 2 থেকে 3 বছর কিন্তু ইনজুরি কবলে পড়েছিলেন। মার্কোড আছেন, কিন্তু তিনি ইনজুরি কবলে পড়ে থাকেন। আপনি অস্ট্রেলিয়াতে ওই ধরনের কোনো বলার নেই। প্যাট কামিন্স বলেন, জশ হ্যাজেলউড বলেন, তারা ওই ধরনের গতিদানব না। শ্রীলঙ্কাতে ওই ধরনের গতিদানব নেই। একটা সময় গতিদানবের কথা যদি বলেন, হয়তো বা আপনি লাসিথ মালিঙ্গাকে উদাহরণটা নিতে পারেন, কিন্তু তিনি খুবই বুদ্ধিমান বলার ছিলেন। তিনি কিন্তু বলেছেন যে আমার শরীর কিন্তু 3 ফরম্যাটের জন্য উপযুক্ত না, আমি 50 ওভারের ক্রিকেট খেলবো, আমরা টি20 খেলবো। তিনি কিন্তু দেখেন লিজেন্ড হয়ে কিন্তু ক্রিকেট খেলা শেষ করছেন। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনাকে বুঝতে হবে, নাহিদ রানাকে বুঝতে হবে, এমনকি নাহিদ রানাকে যারা সমর্থন করতেছে বা নাহিদ রানাকে যারা পরিচালনা করতেছে তাকে বুঝতে হবে যে যেটা কোনটা নাহিদ রানার জন্য ভালো। ধন্যবাদ সবাইকে, বিদায় নিলাম আজকে। ভালো থাকবে আপনারা, বিদায় নিলাম আজকে, অসংখ্য ধন্যবাদ।